নমস্কার, ওয়েলকাম টু সিবিসি और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আমরা এএনএম জিএনএম 2025 এর আগের দিন ক্লাসে দেখেছিলাম যে অ্যাকচুয়ালি এই সিলেবাসের এই এক্সামের সিলেবাস কি, এই এক্সামে কোন কোন টপিক আমাদের পড়তে হবে। এবং আরও একটা বড় প্রশ্ন তোমাদের আমি করেছিলাম, সেটি হচ্ছে যে তোমরা যে নার্স হতে চাও সেটি কেন, তোমরা কেন নার্স হয়ে নিজেকে ভবিষ্যতে দেখতে চাও। তো তোমরা যারা এখনও পর্যন্ত কমেন্ট করোনি, তো অবশ্যই এই ভিডিও অথবা আগের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওতে গিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমরা এই ক্লাসে দেখব যে এই যে এএনএম জিএনএম এক্সামিনেশন, এই এএনএম জিএনএম এক্সামিনেশনের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়। তো আমরা আগের দিন যেরকম বলেছিলাম যে আমরা যদি এএনএম জিএনএম এক্সামিনেশন ক্র্যাক করতে চাই বা এক্সাম দিতে চাই, আমাদের মোট 6টা টপিক পড়তে হবে। সেটি হচ্ছে লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান, ম্যাথামেটিক্স বা গণিত, ইংলিশ, এছাড়া আছে রিজনিং এবং জিকে বা জেনারেল নলেজ। এখন ব্যাপার হচ্ছে এই যে 9-10-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান আমাদের পড়তে হবে, ম্যাথামেটিক্সও 10 লেভেলের, ইংলিশ, জিকে, রিজনিং, এই 3টে জিনিস আমরা এইচএস লেভেলের পড়ব। তো এই যখন এক্সামিনেশন হয়, তো এক্সামিনেশন যারা একবারও দাওনি, তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অলরেডি একবার দুবার দিয়েছো তারা অলরেডি জানো যে কোয়েশ্চেন প্যাটার্ন কি হয়। তো এএনএম জিএনএম এক্সামিনেশনের ফুল মার্কস বা এফএম আমরা বলতে পারি সেটা হচ্ছে 115 নাম্বার। টোটাল নাম্বার হচ্ছে 115 নাম্বারের তোমাকে পরীক্ষা দিতে হবে। এবার এই এক্সামিনেশনের একটা প্যাটার্ন আছে নির্দিষ্ট, যেরকম আমরা মাধ্যমিক এইচএস দিই সেরকম বেসিক্যালি এটা নয়। কীরকম প্যাটার্ন না, এই এক্সামিনেশনকে আমরা দুটো ক্যাটেগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্যাটেগরি 1 আর একটা হচ্ছে, ধরো এখানে লিখছি ক্যাটেগরি 2, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2। ক্যাটাগরি 1-এ আমরা যে মোট 6টা টপিক দেখলাম, সেই 6টা টপিক থেকেই কিন্তু প্রশ্ন আসে। কি কি না, প্রথম আমি এটাকে একটু ওপরে লিখছি যাতে আমার লিখতে সুবিধা হয়। তো ক্যাটাগরি 1-এ আমরা যেটা পড়ব বা যেটা থেকে কোয়েশ্চেন আসে সেটা হচ্ছে, একটা হচ্ছে জীবনবিজ্ঞান, যেটার লেভেল হচ্ছে 9-10। 2 নাম্বার হচ্ছে ভৌত বিজ্ঞান, 3 নাম্বার হচ্ছে গণিত, 4 নাম্বার হচ্ছে ইংলিশ, 5 নাম্বার হচ্ছে জিকে এবং 6 নাম্বার হচ্ছে রিজনিং। তাহলে এই যে মোট 6টা টপিক, এই 6টা টপিক থেকেই কিন্তু ক্যাটাগরি 1-এ প্রশ্ন আসবে। এবং এই ক্যাটাগরি 1-এ প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, ইচ কোয়েশ্চেন, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1। এবং এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, এক্ষেত্রে নেগেটিভ মার্কিং রয়েছে। নেগেটিভ মার্কিং কত না, প্রতিটি প্রশ্ন যদি তুমি ভুল করো তাহলে 0.25 অর্থাৎ 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং। অর্থাৎ তুমি যদি 4টে প্রশ্ন উত্তর ভুল করো তাহলে তোমার পাওয়া নাম্বার থেকে অতিরিক্ত একটা 1 নাম্বার কেটে নেওয়া হবে। এবং এই জীবন বিজ্ঞানে ক্যাটাগরি 1-এ টোটাল প্রশ্ন থাকে 30টা। তাহলে 30টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, তাহলে হয়ে যাচ্ছে 30 নাম্বার। তাহলে এটা আমি বলতে পারি নাম্বার অফ কোয়েশ্চেন। কতগুলো কোয়েশ্চেন থাকে? 30টা। প্রতিটা প্রশ্নের মান কত? 1। তাহলে এটা আমি বলতে পারি মার্কস। তাহলে আমরা ক্যাটাগরি 1-এ কত মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সার দেবো সেটা দেখো। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-এ মোট হচ্ছে 115। তার মধ্যে ক্যাটাগরি 1-এ আমরা দেখতে পাচ্ছি জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন আসবে 30টা এবং সেই 30টা নাম্বার হচ্ছে 30 নাম্বার। 30টা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন হচ্ছে 1 নাম্বারের, সেই জন্য টোটাল মার্কস হচ্ছে 30 নাম্বার। ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন আসবে 15টি, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, সেই জন্য মার্কস হবে টোটাল 15। নেক্সট গণিত থেকে প্রশ্ন আসবে 10টি, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 1, সেই জন্য টোটাল মার্কস হচ্ছে 10। ইংলিশ থেকে প্রশ্ন আসবে 15টি, প্রতিটি প্রশ্নের মান 1, তাহলে টোটাল মার্কস 15।
জিকে থেকে প্রশ্ন আসবে 10টি, প্রতিটি প্রশ্নের মান 1, তাহলে টোটাল মার্কস হচ্ছে 10। এবং রিজনিং থেকে প্রশ্ন আসবে 5টি, প্রতিটি প্রশ্নের মান 1, সেই জন্য টোটাল মার্কস হচ্ছে 5। তাহলে টোটাল কত নাম্বার হচ্ছে? 5 5 10 আর 5 15, 5 হাতে থাকলো 1 2 3 4 5, 5 আর 3 8, 85 নাম্বার আমরা পাবো ক্যাটাগরি 1 থেকে। অর্থাৎ টোটাল যে 115 নাম্বার, সেই 115 নাম্বারের মধ্যে 85 নাম্বার হচ্ছে ক্যাটাগরি 1। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ তুমি যদি ভুল করো, প্রতিটি অপশন থাকবে, তোমার 4টে অপশন থাকবে, 4টে অপশনের মধ্যে একটা অপশন সঠিক হবে এবং একের অধিক অপশন কিন্তু এক্ষেত্রে সঠিক হবে না, একটা উত্তরই কিন্তু হবে, 4টে থেকে একটা। তুমি যদি ভুল করো তাহলে 0.25 করে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। এই হচ্ছে ক্যাটাগরি 1-এর রুলস এবং টোটাল ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 85 নাম্বার। এবার আসি ক্যাটাগরি 2-তে। ক্যাটাগরি 2-তে কিন্তু আমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ তুমি যদি ভুল উত্তরও করো তোমার মার্কস পাবে 0, কিন্তু কখনোই ওটা -0.25 বা মাইনাস যাবে না। অর্থাৎ ক্যাটাগরি 1-এ তোমার কিন্তু একটা রিস্ক রয়েছে, তুমি যদি ভুল করো, তুক্কা লাগাও, তাহলে কিন্তু তোমার মার্কস আরও কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ক্যাটাগরি 2-তে কিন্তু নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্ক নেই, কিন্তু একটা ভীষণ রকম নিয়ম আছে। কী রকম নিয়ম না, এক্ষেত্রে এক বা একাধিক উত্তর হতে পারে। অর্থাৎ ক্যাটাগরি 2-তে একটা প্রশ্নের 4টে অপশন থাকবে, সেই 4টে অপশনের মধ্যে একটা উত্তর হতে পারে, দুটো উত্তর হতে পারে, 3টে উত্তর হতে পারে, আবার 4টি, অর্থাৎ 4টে অপশনই উত্তর হতে পারে। এবার তাহলে তুমি বলবে যে যদি 4টি উত্তর হয় তাহলে তো আমি যদি একটাকে তুক্কা লাগিয়ে ফেলি তাহলে তো নেগেটিভ নেই, কারণ এক্ষেত্রে প্রত্যেকেই অ্যাটেম্প্ট করবে নেগেটিভ নেই বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি 2 নাম্বার পাবে না। তার কারণ এক্ষেত্রে ক্যাটাগরি 2-তে প্রতিটি প্রশ্ন হচ্ছে 2 নাম্বার প্রশ্ন থাকে, 2 নাম্বার করে মার্কস ক্যারি করে। অর্থাৎ তুমি যদি একটা প্রশ্ন ঠিক করো তুমি পাবে 2 নাম্বার, দুটো প্রশ্ন ঠিক করো 4 নাম্বার। অর্থাৎ এখানে যেমন প্রতিটা প্রশ্ন 1 নাম্বার ক্যারি করছিল, এক্ষেত্রে কিন্তু প্রতিটি কোয়েশ্চেন 2 নাম্বার ক্যারি করবে। এবং ভালো করে বোঝো, ধরো 4টে অপশন আছে ABCD, মনে করো 4টে অপশনের মধ্যে ABC হচ্ছে সঠিক, ABC হচ্ছে সঠিক উত্তর। তুমি করেছো কি, তুমি A-তে গোল করেছো আর B-তে গোল করেছো, C-তে করনি, তাহলে তুমি কত মার্কস পাবে? তাহলে তুমি কিন্তু 2 পাবে না। 2 তখনই পাবে যখন যেটা অ্যাকিউরেট মার্কস, অর্থাৎ ABC গোল করতে হবে, মানে ABC হচ্ছে কারেক্ট উত্তর, তোমাকে ABC যদি তুমি অ্যাকিউরেট করো তবেই তুমি 2 নাম্বার পাবে। কিন্তু এক্ষেত্রে দেখো অ্যাকিউরেট হচ্ছে না, কিন্তু তুমি ভুলও নও, তুমি সম্পূর্ণ ঠিক নও। অর্থাৎ এখানে ABC উত্তর হতো, তুমি শুধুমাত্র A এবং B করেছো। সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করবে ভালো করে দেখো। সেক্ষেত্রে ক্যালকুলেট করা হয় এইভাবে, 2 গণিত যতগুলো উত্তর তুমি করেছো, যতগুলি সঠিক উত্তর তুমি করেছো, ডিভাইডেড বাই মোট সঠিক উত্তর, এইভাবে ক্যালকুলেট করব। তাহলে তুমি এক্ষেত্রে দেখো 2 গণিত কতগুলো সঠিক উত্তর করেছো, তুমি 2টো সঠিক উত্তর করেছো, আর মোট সঠিক উত্তর কটা হতো? 3টে হতো, কারণ ABC 3টি হতো, তাহলে তুমি পাবে 4/3, অর্থাৎ 3 1 3, 3 3 9, 1.3 তুমি পাবে এই কোশ্চেন থেকে। 2 কিন্তু তুমি পাবে না, তার কারণ 2 তখনই পাবে যখন ABC 3টি তুমি অ্যাটেম্প্ট করবে। দেখো ভালো করে বোঝা গেল কিনা। এবার ধরো কেউ করেছো কি ABC উত্তর, তুমি করেছো A B এবং D, সিটাতে করনি, তাহলে তো তুমি বলবে যে A এবং B আমি সঠিক করেছি, ডিটা করিনি ঠিক আছে, কিন্তু AB তো সঠিক, তাহলে আমি তো মার্কস পাবো। কিন্তু একদম মেনশন করে দেওয়া আছে রুলসে, যদি তুমি এই 4টে অপশনের মধ্যে একটা অপশনও ভুলে গিয়ে গোল করো তাহলে নো মার্কস, কোনো মার্কস পাবে না,
অর্থাৎ তুমি ধরো এ বি সির বদলে তুমি এ বি এবং ডি দাগিয়ে এসছো, তাহলে কিন্তু তোমার কোনো মার্কস বরাদ্দ পাবে না, অর্থাৎ তুমি সেই প্রশ্নটাতে 0 পাবে। কোনো নেগেটিভ নেই, কিন্তু 0 পাবে। অর্থাৎ ক্যাটাগরি 2তে কিন্তু একটু হজবরল রয়েছে, সেখানে প্রতিটা প্রশ্ন 2 নাম্বার ক্যারি করে, এবং যদি 4টে অপশনই সঠিক হয়, তুমি যতগুলো উত্তর করছো সেই অনুযায়ী কিন্তু তোমার মার্কস ডিস্ট্রিবিউশন হবে, এটা যেন খেয়াল থাকে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই ক্যাটাগরি 2তে তাহলে প্রশ্ন কোন টপিক থেকে আসে? এই 6টা টপিক থেকেই আসে না, 6টা টপিক থেকেই প্রশ্ন আসে না। ক্যাটাগরি 2তে আমরা যে টপিক থেকে প্রশ্ন পাই, একটা হচ্ছে জীবন বিজ্ঞান থেকে। জীবন বিজ্ঞান থেকে মোট প্রশ্ন আসে 10টি, প্রতিটা প্রশ্ন হচ্ছে 2 নম্বরে, টোটাল মার্কস হচ্ছে 20। ক্লিয়ার? তাহলে জীবন বিজ্ঞানে মোট কত হলো? দেখো এখানে ছিল 30, এখানে 20, মোট 50। তাহলে লাইফ সায়েন্সে আমরা মোট নাম্বার পাবো 50 নাম্বারের প্রশ্ন থাকছে ওভারঅল লাইফ সায়েন্স থেকে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 থেকে। ক্যাটাগরি 1-এ ওই 50 নাম্বারের মধ্যে 30 নাম্বার, ক্যাটাগরি 2-তে ওই 50 নাম্বারের মধ্যে 20 নাম্বার। 2 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞানে ক্যাটাগরি 2-তে মোট 5টি প্রশ্ন থাকে, প্রতিটি প্রশ্নের মান 2, তাহলে 5 দুগুণে 10। তাহলে টোটাল দেখো আমরা ফিজিক্যাল সায়েন্সে কত নাম্বার পাচ্ছি। দেখো ক্যাটাগরি 1-এ ছিল 15 নাম্বার এবং ক্যাটাগরি 2-তে হচ্ছে 10 নাম্বার, টোটাল 25 নাম্বার। আর বাকি অ্যাজ ইউজুয়াল যেমন রয়েছে, গণিত 10 নাম্বার, ইংলিশ 15 নাম্বার, রিজনিং 5 নাম্বার, জিকে 10 নাম্বার। তাহলে দেখো টোটাল যদি আমরা করি তাহলে পাবো 5 5 10 আর 5 15, 5 হাতে থাকলো 1, 5 আর 2 7, 1 8, 1 9, 1 10, 1 11, টোটাল 115 নাম্বার। তো এইভাবে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশন হয় এএনএম জিএনএম এর ক্ষেত্রে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো আমরা সব থেকে বেশি প্রশ্ন পাবো লাইফ সায়েন্স থেকে, এবং লাইফ সায়েন্স থেকে দেখো 50 নাম্বার তুমি পাচ্ছ। অর্থাৎ তোমার যদি লাইফ সায়েন্স খুব ভালো স্ট্রং হয়, যদি এখানে 50-এর মধ্যে তুমি টার্গেট রাখো 50-এ 50, তোমার সিলেকশন কিন্তু অনেকটা এগিয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্স বা ভৌত বিজ্ঞানে দেখো রয়েছে 25 নাম্বার, অর্থাৎ লাইফ সায়েন্সের অর্ধেক নাম্বার আসছে ফিজিক্যাল সায়েন্স থেকে। ম্যাথ থেকে আসছে 10 নাম্বার, ইংলিশ থেকে আসছে 15 নাম্বার, রিজনিং থেকে 5, জিকে থেকে 10। যারা ম্যাথামেটিক্সে দুর্বল তাদের একটা আমি দেখেছি পড়াতে গিয়ে যে মানে তোমার যেহেতু এখানে ম্যাথ থাকে, তো ছাত্রছাত্রীরা বলে যে স্যার আমার তো ম্যাথ ছিল না, আমি ম্যাথে কাঁচা, বা আমার ম্যাথ করতে খুব ভয় লাগে, সেই জন্য আমার সিলেকশন হবে না। দেখো ম্যাথে আছে মাত্র 10 নাম্বার, আর তোমার সিলেকশন পেতে গেলে তোমার 115-এর মধ্যে যদি তুমি জেনারেল কাস্ট হও ওই 80-90 নাম্বার, বা ওটা তো অনেক ভালো মার্কস হয়ে যাচ্ছে। যদি 80+ থাকে তোমার এনাফ, তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে 80-90-এর কাছাকাছি নাম্বার রাখা। তাহলে তুমি ভাবো, তাহলে তোমাকে যদি তুমি ম্যাথের 10 নম্বর বাদও দাও তাহলেও কিন্তু খুব একটা ফারাক পড়বে না। সেই জন্য তোমার সুবিধা মতো সেই টপিকগুলোকে চুজ করো, কিন্তু হ্যাঁ প্রিপারেশন পর্বে যেন খামতি না থাকে। যে টপিকগুলো ভালো করে শিখবে সেই টপিকগুলো থেকে কোনো মার্কস ছাড়া যাবে না। এবং যাদের অলরেডি কোটা রয়েছে তাদের একটু এক্ষেত্রে ছাড় রয়েছে, তাদের কাট অফ একদম হাই যায় না, অতটা হাই যায় না, সরি, কিন্তু তাই বলে তারা এটা হালকাভাবে নিও না। তারাও ভাবো যে তোমাদের মধ্যেও কিন্তু প্রচুর কম্পিটিশন। সুতরাং সিলেকশন যদি তুমি চাও, এখন থেকে সক্রিয়ভাবে পড়াশুনো করো, এখন থেকে নিখুঁতভাবে বুঝে বুঝে পড়াশুনো করো। এবং আমি প্রথম যে হোম টাস্কটা দিয়েছিলাম, তোমরা কতজন সেই হোম টাস্কটা করেছো আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি বলেছিলাম যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের 9-10-এর বই জোগাড় করো, ম্যাথের বই জোগাড় করো। যারা যারা করনি আমি এখনও বলছি বইগুলোকে জোগাড় করো, এবং আমি এই সিলেবাস বোঝানোর পরই কিন্তু টপিকে ঢুকবো, তখন এক একটা টপিক ওয়াইজ আমি ক্লাস নেব। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের প্রস্তুতিতে আমরা শান দেব এই মনে করে আমরা নামবো, এবং সেই মেন্টালি ফিজিক্যালি প্রস্তুতি যেন থাকে। এবং তার সাথে তুমি যা পড়াশুনো করছো সেগুলো তো চলবেই, এর সাথে সাথে তুমি যদি এএনএম জিএনএম অ্যাসপিরেন্টস হও, তোমার যদি ইচ্ছা থাকে যে আমি নার্স হিসেবে কাজ করব, তাহলে অবশ্যই আমার সাথে প্রস্তুতিতে অংশগ্রহণ করো। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ নিজে মেন্টালি এবং ফিজিক্যালি ফিট অবশ্যই থেকো।